আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, রাসূলের দর্শনে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর। প্রতিহিংসা জাতিকে শক্তিশালী করে না, মন্তব্য রাষ্ট্রপতির। নেত্রকোনায় নদী ভাঙনে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। শিক্ষা কার্যক্রম ব্যাহত। গাজীপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ। এবং ঠিকাদারের লাপাত্তার সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ বন্ধ। ভোগান্তিতে রোগীরা, দ্রুত কাজ শেষ করার আশা সিভিল সার্জনের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। আরবি ক্যালেন্ডার অনুযায়ী আজ 12ই রবিউল আওয়াল, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন। বিশ্বব্যাপী এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেয়া এক বাণীতে কথা বলেন রাষ্ট্রপতি। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, মহানবীর জীবন ও আদর্শ অনুসরণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার সম্ভব। এদিকে ইনসাফের সমাজ গঠনই ছিল মহানবীর অন্যতম শিক্ষা বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বাইতুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন নবী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন, সকল ধর্মের মানুষ নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করবেন এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্য হবে আমাদের রাষ্ট্র ও সমাজের ভিত্তি। বিএনপি সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী 2030 সালের আগে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতার আওতায় আসবে বলে জানান রাষ্ট্রপতি। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নেত্রকোনার মদন উপজেলার মগরা নদীর ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্লাসরুমের জানালা ঘেঁষে বইছে নদীর স্রোত। এরই মধ্যে দুটি কক্ষ নদী গর্ভে বিলীন হয়েছে। যে কোনো সময় পুরো বিদ্যালয়টি নদীতে চলে যাওয়ার আতঙ্কে দিন কাটছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। নেত্রকোনা থেকে মলয় রঞ্জন সরকারের তথ্যচিত্রে জানাচ্ছেন তাসিতারিন। নেত্রকোনার মদন উপজেলার বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা 1968 সালে আর জাতীয়করণ করা হয় 1973 সালে। বাগজান, কুঠুরিকোনা, পাহাড়পুর ও সখিলা গ্রামের শিশুদের প্রধান ভরসা এই বিদ্যালয়। প্রতিষ্ঠার অর্ধ শতাব্দীর পর নদী ভাঙনে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বিদ্যালয়টি। মগরা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা প্রতিষ্ঠানটি প্রতিদিন একটু একটু করে নদীতে বিলীন হচ্ছে। একটা মাঠ আছে, মাঠের মাঝে খেলার জায়গা নেই, আমাদের টিফিন টাইমে খেলতেও পারি না। আমাদের শ্রেণীর ক্লাসটা ভেঙে গেছে। আমরা যখন সকালে স্কুলে আসি তখন আমাদের বাহিরে থাকতে হয়। সম্প্রতি পুরনো ভবনের একটি অংশ ধসে পড়ে নদীতে বিলীন হয়ে যায়। বিদ্যালয় ছুটির পর ঘটনাটি ঘটায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় শিক্ষার্থীরা। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষক ও অভিভাবকদের। আমার মেয়ে এই স্কুলে পড়ে, আমার ভয় হয় কখন জানি দুর্ঘটনা ঘটে যায়। ভেঙে গেছে স্কুলটা, আমাদের বাবুরা যদি পড়ে যায়, পড়ে থাকলে আমরা চিন্তা হয়
তাই নিয়ে আসি, নিয়ে যাই। সরকারের কাছে এই আবেদন চাইতেছি যাতে এটার একটা যে কোনো একটা ব্যবস্থা করা। সবাই আশ্বাস দেওয়া যাচ্ছে কিন্তু কেউ আমাদের আশ্বাস পূর্ণ করতেছে না। বিদ্যালয়টির প্রধান শিক্ষক বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবগত করেও মিলছে না সুরাহা। শিক্ষা কর্মকর্তা জানান, নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমার মনে হয় ওই বিল্ডিংটা এখানে থাকবে না। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অবগত করেছি, আগেও অবগত করেছি এবং ওনারা বিষয়টা দেখেছেন। সরজমিনের পরিদর্শন করে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে এস্টিমেট করে 18 কলামের তথ্য পাঠিয়ে দিবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব। মগরার তীব্র স্রোতে একদিকে নদীগর্ভে বিলীন হচ্ছে বিদ্যালয়ের জায়গা, অন্যদিকে বাড়ছে শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কা। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানালেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করেন মন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সরকারের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, রাজনৈতিক মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। এই সরকার যেটা করেছেন সংবিধান মেনেই করেছেন, এখানে কোনো ব্যত্যয়ের কোনো কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি সাংবিধানিকভাবে করেছি। এটাকে আপনি যদি আইনি ভাষায় বলেন, এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে আমরা সাংবিধানিকভাবে দিয়েছি। মৌসুমের শুরুতে গাজীপুরে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ডেঙ্গু ওয়ার্ডের বেড ছাড়িয়ে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আতিকুর রহমান আমিনের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ প্রধান হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা। বিশেষ করে টঙ্গী, কোনাবাড়ী ও সদর এলাকায় আক্রান্ত সংখ্যা বেশি। জেলায় এক সপ্তাহে প্রায় 800 রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় শয্যা সংকটে অনেক রোগীকেই সেবা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝেতে। ডেঙ্গুতে আক্রান্ত হবার পরও মশারি ছাড়াই হাসপাতালের বিছানায় থাকছেন অনেক রোগী। শয্যা সংকটের পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম নিয়ে অভিযোগ নগরবাসীর। আশেপাশে ঠিক করে মশার ওষুধ দেওয়া হয় না, যদি দিত তাহলে এরকম হয় না। মশার ওষুধ আমরা দেখি না, পাই না, কিন্তু এই বছরে আমাদের চোখে সেরকম স্প্রে করা পড়েনি। হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় স্যালাইন, ওষুধ ও পর্যাপ্ত মশারির সরবরাহ রয়েছে বলে জানান আবাসিক চিকিৎসক। ডেঙ্গুর চিকিৎসার চেয়ে বড় কথা হলো ডেঙ্গু প্রতিরোধ করা। যে রোগীর ডেঙ্গু হয়েছে এর থেকে আর কারো যাতে ডেঙ্গু না হয়, সেজন্য আমরা সব ডেঙ্গু রোগীকে আন্ডার মসকিউটো নেট, দ্যাট ইজ মশারির নিচে থাকতে বলি, যাতে তাকে কামড়াই অন্য সাধারণ রোগীদের কামড়াই যাতে ডেঙ্গু না হয়। মশক নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গাজীপুর সিটি কর্পোরেশন আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের এই নগরে এই মশাবাহিত রোগ যাতে রোগী যাতে শনাক্ত করতে না পারে, কিন্তু তারপরও শনাক্ত হচ্ছে, তো আমাদের চেষ্টা অব্যাহত আছে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে মশক নিধনের পাশাপাশি দিনে ও রাতে মশারির ব্যবহার এবং জ্বর হলে চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। দালাল চক্রের প্রলোভনে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাত্রার প্রবণতা রোধে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধক বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে বৈধ পথে প্রায় 1 কোটি মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
ঠিকাদারের লাপাত্তার কারণে 2 বছর ধরে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণ কাজ। ফলে স্থান সংকুলানের অভাবে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা সেবা নিতে আসা 9 ইউনিয়নের রোগীরা। দ্রুত নির্মাণ কাজ শুরু হবে বলে জানান জেলার সিভিল সার্জন তসলিম আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন টলি বিনতে মনোয়ারা। 2022 সালের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে 6 তলা নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 2024 সালে 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে একেবারেই বন্ধ রয়েছে নির্মাণ কাজ, যার ফলে ছোট একটি ভবনে রোগীদের শতভাগ সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। এদিকে নির্মাণ কাজ বন্ধ থাকার কারণে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ মালামাল। দোতলার মাত্র 3টি রুমে একসাথে রাখা হয় নানা রোগে আক্রান্ত ও দুর্ঘটনায় আহত রোগীদের। ডায়রিয়ার মতো সংক্রামক রোগের চিকিৎসাও চলছে সাধারণ রোগীদের সাথে। রোগীর চাপ বেড়ে গেলে পর্যাপ্ত বেডের অভাবে বারান্দায় থাকতে হয় রোগীদের। আমরা বাড়ি থেকে আবার এই যে তো স্বাদ লাগে না। সরাইলের প্রত্যন্ত অঞ্চল থেকে রোগীরা আইসা এখানে চিকিৎসা নিতে আসা এসে তারা চিকিৎসা কাঙ্ক্ষিত চিকিৎসা না পাই চলে যেতে হয়। এখানে রোগীর সংকলন হয় না, রোগীরা ভর্তি হইলেও চিকিৎসা দিতে পারে না। এটা হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের বিরাট একটা উপকার হইব, আর এটা দরকার। আমি সরকারের কাছে আমরা এই একটা দাবি। স্থান সংকটের কারণে রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানান চিকিৎসকরা। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে প্রতিদিন প্রায় 800 থেকে 1000 জন রোগী আসে। আমাদের জায়গার সংকুলানে একটু সমস্যা হচ্ছে। নতুন দরপত্রের মাধ্যমে শীঘ্রই নির্মাণ কাজ শুরুর কথা জানান জেলা সিভিল সার্জন। কর্তৃপক্ষকে যেভাবে চিঠি দিয়েছি ওনারা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে টেন্ডার প্রসেসিং এগিয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করতে হবে, আশা করছি আমরা কাজটা শীঘ্রই শুরু করতে পারব। নতুন ভবন নির্মাণ সহ চিকিৎসা সেবার মান বৃদ্ধির দাবি সংশ্লিষ্টদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ঢাকা ওয়াসার সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্পের শেষ পর্যায়ের কাজ সম্পন্ন করতে বাংলাদেশকে প্রায় 4.5 কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক। এর মধ্যে 1.5 কোটি টাকা অনুদান এবং বাকিটা দিচ্ছে ঋণ হিসেবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক শেষে কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন 95 কোটি লিটার পানি ঢাকা শহরে ওয়াসার মাধ্যমে সরবরাহ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের মধ্যে 5টি স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা রয়েছে সরকারের। ডেনমার্কের রাষ্ট্রদূত আমাদেরকে সহযোগিতা করবেন সরকার, সেটি হচ্ছে টোটাল 16,000 কোটি টাকার একটা প্রজেক্ট, সায়দাবাদ প্রজেক্ট। এটা মেঘনা থেকে আমরা পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সরাসরি ঢাকা ওয়াসার মাধ্যমে ঢাকা শহরে নিয়ে আসব। 95 কোটি লিটার পানি আসবে এটাতে, কিন্তু আমরা টার্গেট করেছি আমরা 2029-এর মধ্যে এটা শেষ করব। এখন ডেনমার্কের সরকার আমাদেরকে সহায়তা করবে এই যে লাস্ট ফেজের যে কাজটি এটা সম্পন্ন করবার জন্য। টোটাল ওনারা সহযোগিতা করবে আমাদের প্রায় 4,500 কোটি টাকা। সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদেশি এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দাউদ হোসেন। বলেন, একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদের 2 বছরের কারাদণ্ড হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি বিদিশাকে 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আদায়ের 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা আসার পর তাকে গ্রেফতার করা হয়। বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে 2008 সালে গুলশান থানায় মামলাটি করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন শিকদার। সিমেন্টের কাঁচামাল কেনায় ভুয়া বিল ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 29 জনের বিরুদ্ধে 3টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। মঙ্গলবার দুপুরে সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 2018 থেকে 21 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের জুবিলি রোড শাখা এবং পরবর্তী সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আরামিড সিমেন্ট পিএলসির নামে বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়, কিন্তু কাঁচামাল কেনার নামে ভুয়া বিল ভাউচার দাখিল করা হলেও প্রকৃতপক্ষে কোনো ক্রয় বিক্রয় হয়নি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিড সিমেন্ট পিএলসি কর্তৃক সিমেন্টের কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্যে ভুয়া বিল ভাউচার দাখিল করে
কোনো ক্রয় বিক্রয় না করে মোট 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদীতে খোলা স্থানে ফেলা ময়লা আবর্জনার দুর্গন্ধে মারাত্মক পরিবেশ বিপর্যয় ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন বাসিন্দারা। পৌরসভার মাইজদীর বাজার থেকে দত্তেরহাট পর্যন্ত প্রশাসনিক দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের নাকের ডগায় জমে থাকা বর্জ্যে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা। বারবার তাগাদা দেয়া সত্ত্বেও দীর্ঘদিনের এই সমস্যার সমাধান মেলেনি। নোয়াখালী থেকে মোহাম্মদ সেলিমের প্রতিবেদনে জানাচ্ছেন মিশেল বিতে আনোয়ার। নোয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র মাইজদী। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত থাকা সেই প্রধান শহরটি এখন রূপ নিয়েছে বর্জ্যের ভাগাড়ে। নোয়াখালী সুপারমার্কেট, সার্কিট হাউস, হকার্স মার্কেট কিংবা জেলা নির্বাচন কার্যালয় আর দুদকের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের নাকের ডগায় জমে আছে ময়লা আবর্জনা স্তূপ। বাদ যায়নি স্কুলের সড়কও। ডাস্টবিন উপচে পচা বর্জ্যের দুর্গন্ধে প্রতিনিয়ত বাড়ছে বায়ুবাহিত রোগ, হাঁপানি ও চর্মরোগের ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা থেকে নিয়মিত বর্জ্য অপসারণ না করায় বাসাবাড়ি থেকে হাসপাতাল সবখানেই এখন ময়লার পচন। ময়লা স্তূপটা আছে, এত বাজে গন্ধ, নোংরা গন্ধ, বাচ্চাদের নিয়ে যাইতে সময় অনেক কষ্ট হয়। দুর্গন্ধের কারণে মানুষ হাঁটতে পারে না, প্রতিনিয়ত অসুস্থতার দিকে আমরা ঢেলে যাচ্ছি। নামমাত্র কয়েক জায়গায় যদিও কিছু ময়লা আবর্জনা ফেলানোর জন্য কিছু ড্রাম দিলেও সেগুলো কিন্তু ওইভাবে কিন্তু কার্যকর নয়। প্রশাসনিক দিক দিয়ে এবং যে জেলার কর্তারা রয়েছেন, কর্তাদের দিক দিয়ে আমরা যে এগুলো তদারকিটা আমরা তেমন দেখি না। নাগরিকদের অসচেতনতাকে দায়ী করে স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা যে ডাস্টবিন দিচ্ছি বা ভাসমান ডাস্টবিন দিচ্ছি, মানুষ সেগুলো ব্যবহার করছে না। আমরা এর দিনে কাজ করছি, আশা করা যায় যে এটাও একটা সমাধান হবে। শুধু আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগী গড়ে উঠতে পারে পরিচ্ছন্ন নোয়াখালী শহর, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কবিরহাট থানা পুলিশের মাদক বিরোধী সমাবেশ র্যালি থেকে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ওসি এসিল্যান্ড। নওগাঁ জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক। দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত উপজেলা ঘোষণা করেন দিনাজপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। রোহিঙ্গা সংকটের 10 বছর উপলক্ষে কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশন ও CCNF এর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার প্রেস ক্লাবে। খুলনায় পুলিশি হয়রানি এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়কে ট্যাঙ্ক লরি রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। বিরতিহীন বাস শ্রীমঙ্গলে না থামায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিলেট হবিগঞ্জ বিরতিহীন বাসের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছেন যাত্রী, সাধারণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী হাঁস মুরগি পালন প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করেন জয়পুরহাট ব্যাটালিয়ন 20 বিজিবি। নোয়াখালীর কবিরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলাম। বগুড়ার নন্দীগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বর্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন বগুড়া 4 আসনের সংসদ সদস্য আলহাজ মোশাররফ হোসেন। চাঁদপুরে পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সুন্নি সমাবেশ র্যালি অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে বগুড়া সোনাতলায় উপজেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে বিভিন্ন এলাকার ক্রীড়া সংগঠনের মাঝে ফুটবল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। নোয়াখালীর হাতিয়ায় 2026 সালের SSC ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় GPA 5 প্রাপ্ত 86 জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে বিদ্যুৎ গ্রাহকদের আপত্তি সত্ত্বেও জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে গণ অনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। গণ অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে জেলা স্টেডিয়াম মাঠে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ 4 আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।
দেবহাটায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে ও সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে শিশু শ্রম মুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়া মুক্ত ইউনিয়ন ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান হয়েছে। সাতক্ষীরার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদেশ জগদীশ সরকারের নিকট থেকে শ্মশানের জায়গা দখলমুক্ত করতে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। নাটোরে আনলকিং ফিনান্সিয়াল সলিউশন ফর ইউথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা হয়েছে সদর উপজেলা হলরুমে। ব্র্যাকের সহায়তায় এডুকেশন অ্যাভাভ অল এর অর্থায়নে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা সহ উভয় সংস্থার কর্মকর্তারা। মুন্সিগঞ্জ জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, বাড়তি দামেও চাহিদা মতো সার পাচ্ছে না কৃষকেরা, একের পর এক ভয়ঙ্কর খুন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে বর্তমান সরকারের ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ ও ৬২,০০০ শ্রমিকের কাজ হারানোর তথ্য সঠিক নয়, সিপিডির দুঃখ প্রকাশ। প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নেই, সংবিধান মেনেই শপথ নেওয়া হয়েছে আইনমন্ত্রী। সরাসরি জবাব না দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন, শুট দ্য মেসেঞ্জার প্রবণতা, টিআইবি। সমকাল শিরোনাম করেছে দেশের ৩৮৬ কিশোর গ্যাং, ৪,৫০০ সদস্য বেপরোয়া, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬,০০০ কোটি টাকা। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সার বিতরণে কারসাজি, অর্থ পাচার ঠেকাতে বাড়ছে আমদানিতে নজরদারি, সংকটের নৈপথ্যে সাবোটাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে দেশ গড়ুন বলেছেন প্রধানমন্ত্রী। যুগান্তর শিরোনাম করেছে এলজিডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা, জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ অনিয়মিত প্রকৌশলী। গ্রামের পণ্য যাবে বিশ্ববাজারে, কর্মসংস্থান হবে ৭৫ লাখ। গলাচিপা ও লামা খাল সাঁতরে যেতে হয় স্কুলে। এবং আমাদের শিরোনাম করেছে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের ধীরগতি। সাংবাদিকদের ডক্টর জাহেদ, চীনা যুদ্ধবিমান জেট 10 ক্রয় চুক্তির খসড়া চূড়ান্ত। মুসলিম বিশ্বের এক প্রশ্নবিদ্ধ রাষ্ট্র আরব আমিরাত। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, রাসূলের দর্শনে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী। প্রতিহিংসা জাতিকে শক্তিশালী করে না, মন্তব্য রাষ্ট্রপতি। নেত্রকোনায় নদী ভাঙনে হুমকির মুখে প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক, শিক্ষা কার্যক্রম ব্যাহত। গাজীপুরে বাড়ছে ডেঙ্গু রোগী, সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ। এবং ঠিকাদারের লাপাত্তার সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ বন্ধ, ভোগান্তিতে রোগীরা, দ্রুত কাজ শেষ করার আশ্বাস সিভিল সার্জনের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।